আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া করতে আমরা সবাই ভালো আছি। নতুন আরো একটু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যাচ্ছি নরসিংদী। সেখানে আমার মেয়েরা ওখানে ওর খালার বাড়িতে আছে, তাদেরকে নিয়ে আসতে যাব। তো চলুন আজকের ব্লগ আশুলিয়া টু নরসিংদী কিভাবে যেতে হয়, কতক্ষণ সময় লাগে, সব আপডেট জানাবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাহলে আর দেরি করবো না, চলুন সবাই লেটস গো। তো ভিউয়ার্স, আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা যোগে বাইপেল বাস স্ট্যান্ড যাব। সেখান থেকে চলন বিল পরিবহন আছে, সেই চলন বিলে আমরা উঠব। সেখান থেকে যাব ইটাখোলা। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাসের ভিতরে ঢুকে গেছি, উঠে বসছি। আপনাদের ভাবি সম্পূর্ণ বাসটাই ফাঁকা, আস্তে আস্তে ভরবে। এটা বাইপেল বাস স্ট্যান্ড। আর এই যে আমরা টিকিট নিলাম রপ্তানি থেকে ইটাখোলা পর্যন্ত 180 টাকা করে জনপ্রতি। আমরা এরকম দুইটা টিকিট নিলাম 360 টাকা দিয়ে। তো আমাদের বাসটা ধীরে ধীরে ছাড়তেছে, যাত্রী সংখ্যা সীমিত, এখান থেকে নিয়ে গেল। আমরা এখন জামগড়া আছি, দেখেন জামগড়ার অবস্থা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ভাঙাচুরা হয়েছে, রাস্তা প্রশস্ত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা নির্মাণাধীন এলিভেটেড ট্রেড এক্সপ্রেসওয়ের প্রকল্প নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপেল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর সাথে সংযুক্ত করবে। বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পথের দৈর্ঘ্য হবে 24 কিলোমিটার। এটি হলে আসলে সকলের যানজটের ভোগান্তিটা অনেকটাই লাঘব হবে। এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রচণ্ড জ্যাম লেগে থাকে, রাস্তা ভাঙাচুরা। তবে আগামী বছরের ভিতরেই এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কর্তৃপক্ষ সেটাই জানিয়েছেন। তো ধীরে ধীরে আমরা আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসতেছি, আবদুল্লাপুর যাব। আর প্রক্রিয়াধীন অবস্থায় যা যা দেখলাম, এখানে অনেক পিলারই উঠে গেছে, বিশেষ করে 6তলা থেকে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত পিলার উঠে গেছে। কিছু কিছু পিলারের উপরের অংশ দেখতে পাচ্ছেন কাজ শেষ হয়ে গেছে, শুধু এখানে আই গার্ডার যেটা সেটা বসানো বাকি আছে। আবার কিছু কিছু জায়গায় আই গার্ডারও বসানো হয়ে গেছে, সেটাও দেখতে পেলাম। আসলে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, এরকম রাস্তার প্রকল্পের কাজগুলা দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। তবে একটাই আফসোস থাকবে, সেটা হচ্ছে আশুলিয়াতে মেট্রো রেল আসার কথা ছিল, কিন্তু সেটা কেটে নিয়ে এখন টঙ্গীতে দেওয়া হচ্ছে। মেট্রো রেলটা আশুলিয়া আসলে আমাদের জন্য ভালো হইতো, বিশেষ করে দিয়াবাড়ির থেকে আশুলিয়ায় আসলে আমাদের জন্য ভালো, বেশি ভালো হইতো আর কি। তো আমরা অলরেডি তুরাগ নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজ পার হচ্ছি। যত সামনে যাচ্ছি ততই দেখতেছি ভালো অবস্থান, যত
দেখছি ততই মুক্ত হচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দিনরাত পরিশ্রম করে কাজে এগিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসলে এই রোডটা যাত্রীদের জন্য একটা ভোগান্তির রোড ছিল, যেহেতু এই রোডে উত্তরবঙ্গের গাড়িগুলো এবং বিশেষ করে টাঙ্গাইলের যে গাড়িগুলো, এইসব গাড়িগুলো এখানে এই রোডে চলাচল করে এবং ইপিজেডের যে সমস্ত মাল সামানা, এক্সপোর্টের ডেলিভারির গাড়ি, সমস্ত গাড়িগুলো এই রোডে চলাচল করে, যার কারণে দীর্ঘ যানজটের ফলে ঘন্টার পর ঘন্টা লেগে যেত বাইপেল থেকে আশুলিয়া যাইতে বা আবদুল্লাপুর যাইতে। 4-5 ঘন্টার সময় অনেক সময় লেগে গেছে। আমিও নিজে এর ভুক্তভোগী ছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কাজের অগ্রগতি অনেক ভাগ এগিয়ে গেছে। হয়তো এই বছরের ভিতরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করবেন আশা রাখি, এবং আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার সাথে সাথে নিচের যে রাস্তা, সেই কাজটাও ধরা হবে এবং সেই রাস্তাটাও হবে অনেক প্রশস্ত রাস্তা। আসলে পিলার উঠানোর সময় বোঝা যায় না কিভাবে রাস্তাটা হবে। যখন দৃশ্যমান হয়ে যায় তখনই সব কিছু বোঝা যায় কিভাবে পরিকল্পনা হয়েছে, কিভাবে করা হইল। আর প্রতিটা পিলারই দেখলাম অনেক মজবুত, অনেক শক্তিশালী। এখানে সামনে গেলেই একটা প্রত্যাশা ব্রিজ পাবো আমরা। সেই প্রত্যাশা ব্রিজও এই আশুলিয়া এক্সপ্রেসওয়ের সাথে সম্মিলিত হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আশুলিয়া এক্সপ্রেসওয়ের যে মূল কাঠামো সেগুলো অনেকটাই উঠে গেছে। এগুলো উঠে যাওয়ার পরে এরপরে এখানে বসানো হবে আইগার্ডার বসানোর পরেই তো রাস্তা দৃশ্যমান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যা দেখলাম, এখনো কিছু কিছু জায়গায় কাজ চলতেছে। মোটামুটি যেগুলোর কাজ এখনো আনকমপ্লিট সেগুলা, এই যে দেখতে পাচ্ছেন আইগার্ডার বসানো হয়ে গেছে, এখানে কিছু জায়গায় আইগার্ডার বসানো কমপ্লিট। এই যে দেখেন ভিউয়ার্স, এখনো এখানে পাইলিংয়ের কাজ চলতেছে। পাইলিংয়ের মেশিন দিয়ে পাইলিং করতেছে। পাইলিংয়ের পরে এখানে বাকি কাজগুলো করবে। সত্যি অসাধারণ এবং শক্তিশালী যন্ত্রপাতি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। তো যাই হোক, মানে আশুলিয়া এক্সপ্রেসওয়ে এটা আসলে আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। যে আমরা কামারপাড়া চলে আসছি, বিশ্ব ইজতেমা ময়দান, যেটা আমরা আস্তে আস্তে একেবারে আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসতেছি। তবে গাড়ির ধীরগতিটা একেবারে কম, যেহেতু রাস্তার কাজ চলতেছে। রাস্তা মোটামুটি জ্যামেই পরিণত থাকে।
ভিউয়ার্স, এই যে আবদুল্লাপুর অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন আবদুল্লাপুরের চিত্র, মানে এক কথায় এখন অসাধারণ হয়েছে আবদুল্লাপুরের চিত্রটা। তো আমরা বাসে আবদুল্লাপুর ছেড়ে এখন টঙ্গী স্টেশন রোড চলে আসলাম। টঙ্গী স্টেশন রোড আসলে এখন ভিউয়ার্স, আসলে এই চলনবিল পরিবহন এ নিয়ে আমি কিছু একটা বলতে চাই। সেটা হচ্ছে, এই গাড়ির সার্ভিস এত খারাপ হবে আমি ভাবতেও পারি নাই। আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে তারা 25 মিনিট অপেক্ষা করছে যাত্রীর জন্য, 25 মিনিট, এবং টঙ্গী স্টেশন রোডেও 25 মিনিট, অর্থাৎ 50 মিনিট তারা এখানেই শেষ করে ফেলছে। তাহলে বুঝেন যে কি অবস্থা। তো যাই হোক, নরসিংদী যাচ্ছি। নরসিংদী যাওয়ার পথে এইভাবে রেল ক্রসিং, তিনটা রেল ক্রসিং পরে। তো আমাদের ভাগ্য ভালো, একটা রেল ক্রসিংও আমরা জ্যামে পড়ি নাই, রেল একটাও পার হয় নাই, আমরা দেখি নাই। তারপরে আমরা ধীরে ধীরে যখন এগোচ্ছি, এগুতে এগুতে আমরা সামনে পাবো, এই যে দেখছেন, এটা হচ্ছে গোরাশাল ব্রিজ। আসলে গোরাশাল ব্রিজের কথা কিছু না বললেই নয়। গোরাশাল ব্রিজটা কবে কবে নাগাদ এই গোরাশাল নামকরণ হয়েছে সেটা নিয়ে একটু বলি। দিল্লির সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে এই এলাকার টেকপাড়ায় শেখ গোলাম মোহাম্মদ নামে এক ক্ষমতাধর বিচক্ষণ ব্যক্তি বাস করতেন। দিল্লির রাজদরবারেও তার নাম সুপরিচিত ছিল। শেখ গোলাম মোহাম্মদ ছিলেন ওই সময়ের একজন ক্ষমতাধর বিচক্ষণ ব্যক্তি। তার বিচক্ষণতায় জমিদার শরীফ খানের বিরুদ্ধে রাজদরবারে একটি গুরুতর অভিযোগ নিষ্পত্তি করেন দিল্লির রাজদরবার। শেখ গোলাম মোহাম্মদ বুদ্ধিমত্তায় সম্রাট আওরঙ্গজেবের খুশি হলেন। এই পুরস্কার হিসেবে শেখ গোলাম মোহাম্মদকে দিলেন সুদর্শন একটি ঘোড়া, সঙ্গে উপহার দিলেন আরও একটি শাল। গোরা আর শাল এই দুয়ে এই এলাকার নামকরণ হয় গোরাশাল। গোরাশাল নামকরণের ইতিহাস, সম্রাট আওরঙ্গজেবের প্রদত্ত গোরা ও শাল দেখার জন্য দলে দলে লোকের শেখ গোলাম মোহাম্মদের বাড়িতে আসা শুরু হয়। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তোমরা সবাই কোথায় যাও, প্রশ্ন করা হলে তারা বলতো, গোরা ও শাল দেখতে যাই। সেই থেকে শেখ গোলাম মোহাম্মদের বাসগ্রাম ও অত্র অঞ্চল গোরাশাল নামে পরিচিত হয়ে থাকে। গোরাশাল পৌরসভা 20 অক্টোবর 1998 সালে স্থাপিত হয়। তো জানলেন এই গোরাশালের ইতিহাস। সেখানে যখন শেখ গোলাম মোহাম্মদকে খুশি হয়ে একটা ঘোড়া এবং একটা শাল প্রদান করলেন আওরঙ্গজেব, সেই থেকেই লোকজন যখন সেটা দেখতে যাবে, তখন অন্য লোকজন যখন বলতো যে তোমরা সবাই কোথায় যাচ্ছ দল বেঁধে, তখন তারা বলতো গোরা আর শাল দেখতে। সেই থেকে এই জায়গার নামকরণ হয়েছে গোরাশাল। আর এই গোরাশালের ব্রিজে আগে পূর্বে সেখানে চলতো ফেরি, এখন সেখানে আর ফেরি নাই। যাই হোক, চলে আসলাম আমরা পাঁচদোনা, নরসিংদীর ভিতরে ঢুকলাম। নরসিংদীর ইতিহাস যদি জানাই, তাহলে পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণ করা হয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট্ট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী নামটি রাজা নরসিংহপুরে
নরসিংহের নামানুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন। এ সময় নরসিংহ অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভুক্ত ছিল। এই পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খাঁ। তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হয়বতনগর দেওয়ান সাহেবের বাড়ির জমিদারগণ। জমিদারির প্রথা বিলুপ্তির পূর্বকালে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ, আয়শা আক্তার খাতুন, ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ। জমিদারি প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। 1971 সালে 12 ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত হয়। 1977 সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নতি করা হয় সরকার। 1984 সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো, রায়পুরা এই 6টি উপজেলা নিয়ে নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে। তো জানলেন নরসিংদীর ইতিহাস। আর আমাদের আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। আমরা ইটাখোলা নামার পরে এখান থেকে সিএনজি নিয়ে তারপরে যাচ্ছি আমরা চালাকচর বাজার। আমরা অলরেডি মনোহরদী আছি। মনোহরদীর পরে আমরা চালাকচর যাব। আর এখানে সন্ধ্যা পার হয়ে গেছে। আসলে আমাদের ওই গাড়িটাই আমাদের একটু লেট করাই দিছে, যার কারণে আমাদের এখানে সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছানোর কথা ছিল। অবশ্য সন্ধ্যা নাগাদ পৌঁছাইতে পারিনি, সেখানে আমাদের রাত্র 8:30 বেজে গেছে। যাই হোক, ভাগ্যক্রমে এই গাড়িতে আমি তওবা করলাম, এই গাড়িতে আর কখনো আসবো না। এই গাড়িতে এইখানে নরসিংদীতেও রাস্তার কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন। এখানেও দিন রাত্রি কাজ শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম একেবারে আমাদের গন্তব্যস্থানে। আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। আমরা আমার বাইরের বাড়ি চলে আসলাম। এই যে আমার ছোট মেয়ে লামিয়া এবং আরেকজন আছে জান্নাত। ওদের জন্যই আসলে আমার আশা, ওদেরকে নিয়ে যেতে হবে। ওরা গত মাসের 24 তারিখে এখানে আসছিল। আজকে প্রায় 17 তারিখ। এই 17 তারিখের ভিতরে ওরা এখানেই আছে এবং ভালোই আছে। তারপরেও এখন আমাদের মেয়ে আর কতদিন এখানে থাকবে, সেই চিন্তা করে তাদেরকে নিতে আসার জন্য আজকে এই জার্নি করলাম। তো যেহেতু রাত্র হয়ে গেছে, আগামীকালকে সকালে আবার চলে যাব। তো মেয়েদেরও লেখাপড়া একটু সমস্যা হচ্ছে। এই যে আমার আরেক মেয়ে জান্নাত, এই দুজনকেই নেওয়ার জন্য আমি আসছি এবং আমার সাথে আমার ওয়াইফ আসছে। তো ওরা এখানে হাসি খুশি উজ্জ্বলভাবেই ছিল, কারণ তাদের এখানে অনেক বান্ধবী ছিল। তো রাতের খাবারের মেনু দেখেন ভিউয়ার্স, এখানে পোলাও ভাত আছে, সাদা ভাত আছে, এখানে মাছ ভাজা, রুই মাছ ভাজা, এখানে 3 পদের ভর্তা, এখানে আছে মুরগির গোস্ত, এটা মুরগির গোস্ত। তো খাবারের মেনুতে আরও যোগ হবে। এই যে ভিউয়ার্স, চলে আসছে হাঁসের মাংস, এটা হাঁসের গোস্ত, আর সাথে গরুর মাংস। যাই হোক, তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করব না। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।